হ্যাঁ রে মিলাত, কি সিদ্ধান্ত নিলি জীবন নিয়ে? এরপর কি করবি? মিলাদ চায়ে চুমুক দিতে দিতে কিছুটা চিন্তিত ভঙ্গিতে বলল। ভাবছি জব করব, পাশাপাশি মাস্টার্সে ভর্তি হব। ভালো সিদ্ধান্ত, নিজেকে গড়ে নে। হ্যাঁ, মা বাবাকে অনেক কষ্ট দিয়েছি, এখন আর তাদের উপর বোঝা হয়ে থাকতে চাই না। সন্তান বাবা মায়ের ওপর কখনোই বোঝা হয় না, তবে চিন্তা হয় তারা চলে গেলে তোকে দেখবে কে। সব কিছু টাকা দিয়ে হয় না, জীবনে চলতে গেলে বিশ্বস্ত কাউকে পাশে সবারই প্রয়োজন। মিলাদ তাচ্ছিল্যের হাসি দিল, বিদ্রূপের স্বরে বলল। বিশ্বাস করেছিলাম তো ফুপু, কি হলো বলো? শেষ পর্যন্ত জীবনের মায়া হারিয়ে ফেলেছি। এখন পৃথিবীতে সবচেয়ে বেশি ভয় পাই কাউকে বিশ্বাস করাটাকেই। রুজিনা বেগম বুঝতে পারলেন মেয়েটা আর আগের মতো নেই। হৃদয়ের গভীরে তৈরি হয়েছে গভীর এক ক্ষত। সে ক্ষত শুকিয়ে যেতে লাগবে বহুদিন, তবে দাগ থেকে যাবে চিরদিন। দুপুরে রুজিনা বেগম মিলা তার নীরুকে নিয়ে বৌভাতে গেলেন। যদিও দুজনের একজনও যেতে চায়নি, তবুও তার কাছে হেরে যেতেই হচ্ছে। তবে বৌভাত থেকে বেরিয়েই মেলায় যাবার ইচ্ছে দুবনের। রুজিনা বেগম মেনে নিলেন মেয়েদের আবদার, তবে শর্ত দিলেন সন্ধ্যার আগে বাসায় ফেরার। দুই বোনই বিনা বাক্যে ব্যয়ে শর্ত মেনে নিল। অনেকদিন পর বাড়ি এসে দুপুরে ভাত ঘুম দিল অনুরূপ। বিকেলে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাবা মায়ের সাথে টুকটাক আড্ডা দিয়ে বাইরে বের হলো। বন্ধুরা সব যে যার মতো কাজের জন্য বেরিয়ে পড়েছে, তাই একসাথে সবাইকে পাওয়া যায় না। অনুরূপ নিজের মতোই হাঁটতে লাগলো। বিকেলে এই মৃদু মন্দ বাতাস আর অস্তমিত প্রায় সূর্যটা বেশ ভালো লাগছে ওর। অনেকদিন পর নিজেকে বেশ উৎফুল্ল লাগছে। হাঁটতে হাঁটতেই দেখলো অদূরে একটা মেলা বসেছে। অনেকেই ঢুকছে বের হচ্ছে, তবে এর মধ্যে কম বয়সী মেয়ে আর বাচ্চাদের সংখ্যা বেশি। মাঝে মধ্যে কপোতিদের জোড়াও দেখা যাচ্ছে। হেঁটে এসে অনুরূপও ঢুকলো মেলায়। সারি সারি দোকান বসেছে একাধারে। বেশিরভাগই মেয়েদের কসমেটিক্স, জুয়েলারি আর জামা কাপড়। আরেক পাশে সাংসারিক জিনিসপত্র, যেমন দা, বটি, পিঁড়ি, বেলুন, বাচ্চাদের খেলনার দোকান বসেছে। এছাড়া বিখ্যাত নাগরদোলা, যেটা ছাড়া মেলা অসম্পূর্ণ, সেটাও বসেছে। বিভিন্ন রকমের খাবার, যেমন নিমকি, পেঁয়াজু, চিংড়ি মাছের মাথার বড়া, বিভিন্ন রকমের আচার, তেলের পিঠা সহ অনেক কিছু উঠেছে মেলায়। সবগুলো দোকান ঘুরতে ঘুরতে অনুরূপ একটা বাহারি চুড়ির দোকানে গেল। এখান থেকে মায়ের জন্য কিছু চুড়ি নেবে। ছোটবেলা থেকে অনুরূপ দেখে তার মা ভীষণ রকমের চুড়ি প্রেমী। কাচের চুড়ি, রেশমি চুড়ির দোকান দেওয়া যাবে এত চুড়ি রয়েছে কলি বেগমের। তবুও এখনও মেলায় বা শপিংয়ে গেলে চুড়ি দেখলেই ষোড়শী কিশোরীর মতো খুশি হয়ে যায়। অনুরূপ চুড়ি দেখছিল, হঠাৎ পাশে দুজন রমণীর চঞ্চল উৎফুল্ল গলার আওয়াজ পেয়ে স্বাভাবিকভাবে তাকাতেই পরিচিত মুখ ভেসে উঠল। মিলাদকে এই মুহূর্তে একদমই আশা করেনি অনুরূপ, তবে অজানা একটা ভালো লাগাও টের পাচ্ছে ও। চুরি দেখায় ছুতোয় আর চোখে চাইতে লাগলো ওদের। দুজনের কর্মকাণ্ড। মাস্ক থাকায় মিলাত ওকে চিনতে পারেনি। মিলাতের পাশের চঞ্চল মেয়েটি বিভিন্ন চুড়ি দেখাচ্ছে ওকে, তবে একটাও পছন্দ হচ্ছে না ওর। শেষ পর্যন্ত চঞ্চল মেয়েটি নিজের জন্য 2 ডজন চুড়ি নিয়ে মিলাতকে নিয়ে সেখান থেকে চলে গেল। নীরু অনেকক্ষণ ধরে চেষ্টা করছে তার প্রিয় আপুটিকে কিছু কিনে দেবার, কিন্তু মিলাতের কিছুই পছন্দ হচ্ছে না। অবশেষে মেলার বাইরে দাঁড়িয়ে এক ব্যক্তি রজনীগন্ধা বিক্রি করছিল। সেখানে গিয়ে নীরু এক গুচ্ছ রজনীগন্ধা কিনে মিলাতের হাতে দিল। মিলাতের কাছে সবাই যেন রজনীগন্ধা কতটা প্রিয় তার। তবে এবার রজনীগন্ধা হাতে পেয়ে খুশি হবার বদলে মুখটা মলিন হয়ে গেল ওর। মনে পড়ে গেল পুরনো স্মৃতি। একটা সময় সাইফুল যখন ওর সাথে দেখা করতে আসতো, তখন হাতে করে রজনীগন্ধাও নিয়ে আসতো। সেই ভীষণ সুন্দর দিনগুলো এখন তিক্ত অতীত। ফোঁস করে একটা গভীর শ্বাস ফেলে ফুলগুলোর ঘ্রাণ নিতে নিতে নীরুর সাথে মেলা ত্যাগ করলো ও। কিছুটা দূরে দাঁড়িয়ে সবটাই লক্ষ্য করলো অনুরূপ। তারপর ওদের পেছনে পেছনে আসতে শুরু করলো। অনুরূপ জানে না কিসের টানে এমন করছে ও, তবে মেয়েটাকে সামনে দেখেই অন্যরকম অনুভূতি হয়। ওরা বাসায় ঢোকার পর অনুরূপ 2 ডজন রঙিন কাচের চুড়ি, একটা গোলাপ দরজার সামনে রেখে চলে গেল। মেলায় যখন ওরা চুড়ি দেখছিল, তখন ওই চুড়িগুলো বারবারই দেখছিল মিলাত, তবে ছুঁয়ে দেখেনি। ওরা সেখান থেকে যাবার পরে অনুরূপ চুড়িগুলো কিনে নিয়ে নিয়েছিল, আর গোলাপটা কিনে দিয়েছে জানা নেই, তবে দিতে ইচ্ছে করেছিল। বাসায় ফিরে অনুরূপ জানতে পারলো কালই তার মেয়ে দেখতে যেতে হবে। এই প্রথম বাবা মায়ের কোনো সিদ্ধান্তে বেশ বিরক্ত হলো সে। কাল কিছুতেই সে মেয়ে দেখতে যাবে না মানে মনে স্থির করল। চৈতি 2 দিন ধরে কেবল লাগেজই গোছাচ্ছে। অবশেষে আজই তারা রওনা দিচ্ছে চট্টগ্রামের উদ্দেশ্যে। প্রিয় মানুষের সাথে দেখা হওয়ার খুশিতে আত্মহারা চৈতি। এবার ওকে নিজের করে পাওয়ার অপেক্ষা। এসব ভাবতে ভাবতে হঠাৎ একটা কথা মাথায় আসতেই চৈতি নিজের জন্য কেনা নতুন ফোনটা নিয়ে ডায়াল করলো মিলাতের নাম্বারে। মিলাত তখন একটা উপন্যাস পড়ছিল। বইয়ে চোখ রেখে রিসিভ করে কানে দিয়ে বলল, হ্যালো। ওপাশ থেকে চৈতি বাঁকা হেসে বলল,
কি রে, বেঁচে আছিস তাহলে? মিলাদ চমকে গেল, চিনতে পারল চৈতির গলা। হঠাৎ কষ্টে বুকটা ভারী হয়ে গেল, অতি কষ্টে মুখ দিয়ে বের করলো, কেন ফোন করেছো? শোন, তোকে একটা গুড নিউজ দিই। তোর সাইফুলকে এখন আমার লাগবে না, তুই ওকে নিয়ে যেতে পারিস। আমি এখন নতুন পাখি পেয়েছি। বলেই হাসতে লাগলো চৈতি। প্রচণ্ডে কষ্টে আর সহ্য করতে পারল না মিলাদ, শব্দ করে আর্তনাদ করে উঠল। এতে চৈতি যেন আরও বেশি আনন্দ পেল। ঠোঁটের হাসি আর একটু চওড়া করে আবারও কিছু বলতে যাবার আগেই মিলাতের ফোনটা বন্ধ হয়ে গেল, তাই কলও কেটে গেল। চৈতি ভাবলো বেচারি আর নিতে পারছে না, তাই কেটে দিয়েছে। থাক, আজকের জন্য এতটুকুই যথেষ্ট, বাকিটা পরে। রুজিনা নিরু অনেকটা সময় নিয়ে মিলাতের কান্না বন্ধ করতে সক্ষম হলো। রুজিনা তো রাগে ফেটে পড়ল, বলল, চৈতিটা দিন দিন অমানুষ হয়ে যাচ্ছে। প্রথমেই যদি ভাই ভাবি শক্ত হতো তা এত বাড়তো না। মায়ের সাথে তাল মিলিয়ে নিরুও ক্ষুব্ধ স্বরে বলল, আপু এরপর যদি ওই টাইমটা আবার তোমাকে ফোন করে আমাকে দেবে, নিশ্চিত বসে থাকবে। নিরুর কথায় মিলাত মলিন হাসল, বলল, ও তো তোরও আপু হয়। না হয় না, আমার ডাইনি মেয়ে আর আপু না। নিরু প্রতিবাদী হলো, ছোটবেলা থেকেই কেড়ে নেবার অভ্যাস ওর। ও চায় ওর আশেপাশে যেন কেউ ভালো না থাকে। তবে মজার ব্যাপার কি জানিস মিলাত, ও যাকে ভালোবাসবে তাকেও শান্তি দেবে না। রুজিনা বেগম বললেন। এরপর আরও কিছুক্ষণ ফুপু আর ফুপাতো বোনের সাথে রুমে এলো মিলাত। নিরুর শনিবার পরীক্ষা, তাই ও আরও কিছুক্ষণ পরে ঘুমাতে আসবে। মিলাত ওর জন্য অপেক্ষা না করেই শুয়ে পড়ল। কান্নার ফলে মাথা ব্যথা করছে এখন, ঘুমও আসছে না। তাই ফোনটা চার্জ থেকে খুলে অন করতেই দেখলো অপরিচিত নাম্বার থেকে অনেকগুলো কল এসেছে। মিলাত ভয় পেল, আবারও চৈতি নয় তো। এসব ভাবতে ভাবতে আবারও ফোন এলো। রিসিভ করবে না ভেবে ও রিসিভ করলো ও, তবে আগে কথা বলল না। ওপাশ থেকে গলার স্বর আসার অপেক্ষা করলো। কি যেন মনে করে রেভানও কথা বলল না। একদম পিনপতন নীরবতা। তবে এটা বেশিক্ষণ চলল না, 2 মিনিটে অসহ্য হয়ে বলল, কথা বলছো না কেন? মিলাত এবার মুখ খুলল, আপনি বলছেন না কেন? তুমি বলছো না তাই। আমিও আপনি বলছেন না তাই। আমি যা করব তুমিও তাই করবে। করতে মানা? না, মানা নেই, তবে এসব না করায় ভালো কিছু করো। যেমন? মাঝে মধ্যে আমাকে ফোন করা, দেখা করা, এই তো এসবই। এসব ভালো? ভালো না? আপনি বলুন। ভালোই তো। আচ্ছা, তা কেন? আমি আপনার সাথে কথা বলবো কেন? দেখা করব কেন? কারণ তো একটা আছে অবশ্যই। কি কারণ? কাল তো শুক্রবার, কাল দেখা করার পর বলি। আচ্ছা, কখন দেখা করব? সকাল 10টায়? রেভান একটু ভেবে বলল, আচ্ছা, বের হয়ে বাসার সামনে থেকো। আচ্ছা। ফোন রেখেই মিলাদ ভাবলো সে কি বলবে রেভানকে। ইতিমধ্যে রেভানের হাবভাবে বোঝাই যাচ্ছে ছেলেটা কি বলবে। এমনভাবে বলতে হবে যেন ছেলেটা কষ্ট না পায়। শত হোক ছেলেটা তো ওকে বাঁচিয়েছেও। অনুরূপ মেয়ে দেখতে যেতে রাজি না হওয়ায় কলি বেগম গাল ফুলিয়ে রেখেছেন সন্ধ্যা থেকে। স্বামী ছেলে কারোর সাথেই কথা বলছেন না। রাতের খাবার টেবিলে দিয়েই চলে গেছেন, খেতেও বসেননি। এমন অবস্থায় আমিনুল সাহেব অসহায় গলায় বললেন, রাজি হয়ে যা না বাবা, দেখছিস তো কি রাগ তোর মায়ের। এটা ঝড়ের পূর্বাভাস, এখনই থামা, নয়তো সুনামি চলে আসবে। সেই ঝড়ের কবলে তুই না, আমিও উড়ে যাব। অনুরূপ পড়ল বিপাকে। ছোটবেলা থেকে সে জানে তার মা প্রচণ্ড রাগী। নিজের মন মতো কিছু না হলেই মাথা গরম হয়ে যায় আর নিজের ক্ষতি করে ফেলে। এমনিতেই বিভিন্ন রোগ শরীরে, প্রতিদিন অনেক ওষুধ খেতে হয়। রাতের খাবার না খেলে ওষুধগুলো খেতে পারবে না, তখন দেখা যাবে অসুস্থ হয়ে পড়েছে। মায়ের শারীরিক অবস্থার কথা চিন্তা করে অনুরূপ আর নিজের সিদ্ধান্ত অনড় থাকতে পারল না। মায়ের কাছে গিয়ে জানালো সে মেয়ে দেখতে যেতে রাজি। কলি বেগম জয়ের হাসি হেসে ছেলের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, আমার সোনা ছেলে, আয় খেতে আয়। তিনি জানেন দুনিয়া ধ্বংস হয়ে গেলেও তার স্বামী ছেলে ঘরে থাকলে তাকে ছাড়া কখনোই খেতে বসবে না। খেতে খেতে কলি বেগম নিজের স্বভাবসুলভ কথাবার্তাই চালিয়ে গেলেন। এদিকে বাবা আর ছেলে অনুগত ভৃত্যের মতো বসে শুনতে লাগলো। অ্যালার্মের শব্দে শোয়া থেকে উঠে বসলো রেভান। এখন সকাল 8টা। প্রথমে গোসল করবে, আস্তে ধীরে তৈরি হয়ে তারপর বের হবে। বিছানা ছাড়ার আগে মিলাদকে একটা টেক্সট দিল ও। মিলাদ ঘুম থেকে উঠলো 9:45টায়, তাও রুজিনা বেগমের ডাকে। ওর মনেই ছিল না দেখা করার কথা। ঘুম থেকে উঠে ফোন হাতে নিতেই মনে পড়ে গেল। তবুও কোনো তাড়াহুড়ো দেখা গেল না ওর মধ্যে। ধীরে সুস্থে নাস্তা করে রেডি হতে হতেই ফোন এলো। মিলাদ ফোন রিসিভ করতেই রেভান বলল, কি ব্যাপার, না আসার পায়তারা করছে নাকি? আর 5 মিনিট লাগবে। ঠিক আছে, আসো।
ফোন রেখে চুল আঁচড়াতে লাগলো মিলাত। 5 মিনিট না, কমপক্ষে আরও 15 মিনিট তো লাগবেই। অবশেষে 1.25 ঘন্টা দাঁড় করিয়ে রাখার পর মিলাতের দেখা মিলল। রিভান মুখখানা বেজার করে বলল। তোমার 5 মিনিট যে 45 মিনিট হয় সেটা তো জানতাম না। মিলাত একটু শব্দ করে হাসলো, বলল, প্র্যাকটিস করুন, ভবিষ্যতে কাজে লাগবে। প্র্যাকটিস করা লাগবে না, সারাদিন অপেক্ষা করারও অভিজ্ঞতা আছে। তাই নাকি? মিলাত ভ্রু কুঁচকে বলল, হ্যাঁ, প্রথম প্রেম ছিল। আবেগে টইটুম্বুর ছিলাম। যখন যেটা বলতো সেটাই শুনতাম। তারপর 4 বছর পর একদিন বলল বাসা থেকে বিয়ে ঠিক করেছে। আমি দিশা না পেয়ে আমার বাসায় জানাই। বাবা মা রাজি হয়। ওকে বললাম ওর বাসায় জানাতে, কিন্তু ও জানাতে চায়নি, কারণ ও বিয়েতে রাজি। তারপর আর কি, ওর বিয়ের দিন সারাদিন আমি ওর বাড়ির সামনে দাঁড়িয়েছিলাম। মনে ক্ষীণ আশা ছিল হয়তো দৌড়ে এসে বলবে আমি তোমাকে ছাড়া কাউকে বিয়ে করব না, কিন্তু বলেনি। সেই থেকে এখন পর্যন্ত সিঙ্গেল। অলমোস্ট 5 বছর হয়ে গেছে। রিভানের কথা শুনেই মিলাতের মনটা ভারী হলো। মনে পড়ে গেল নিজের কথা। মানুষগুলো এমন হয় কেন? এত ভালোবাসা উপেক্ষা করার অশরীর শক্তি ওরা কোথায় পায়? হাঁটতে হাঁটতে রিভান জিজ্ঞেস করল, নাস্তা করেছো? হ্যাঁ, আপনি? হ্যাঁ, করেই বেরিয়েছি। কোথায় যাব এখন? নৌকায় উঠেছো কখনো? না। উঠতে চাও? মিলাত উৎসাহে মাথা নাড়ল। সাঁতার পারো? না। তাহলে তো ওঠানো যাবে না। মিলাত এবার মিনতির সুরে বলল। প্লিজ। রেভান একটু ভেবে বলল, আচ্ছা চলো সাঙ্গু নদীতে যাই, নৌকায় ঘুরবো। মিলাত খুশি হয়ে গেল। সাঙ্গু নদীর পাড়ে এসে রেভান একটা নৌকা ভাড়া করলো। মিলাত ওর পাশে দাঁড়িয়ে এই চারপাশটা দেখতে লাগলো। ভীষণ সুন্দর জায়গাটা। গাছগাছালির সমারোহ, পাখিদের কিচিরমিচির আর শান্ত নদীর জলধারা পরিবেশটাকে অনন্য করে তুলেছে। প্রথমে রেভান উঠলো, পরে মিলাতের হাত ধরে উঠালো। এতে নৌকা সামান্য দুলতেই মিলাত ভয় পেয়ে রেভানের দুহাত শক্ত করে ধরে ফেলল। রেভান ও ভাই দিয়ে বলল, ভয় পেও না, ঠিক হয়ে যাবে। তুমি মাঝে গিয়ে বসো। মিলাত সাবধানী পায়ে নৌকার মাঝে গিয়ে বসল। রেভান বসল মুখোমুখি। একটা স্নিগ্ধ সুন্দর সকাল। শান্ত নদীর জল, পাড়ে বিভিন্ন জায়গায় ছোট বড় পাহাড় আর ঘন সবুজ বনাঞ্চল। নদীটি পাহাড়ি অঞ্চলের মধ্যে দিয়ে প্রবাহিত হওয়ার এর পাড়ে অনেক পাথুরে জায়গা দেখা যায়। কিছু স্থানে বড় বড় পাথর নদীর পাড়ে এবং পানির ভেতরে ছড়িয়ে ছিটিয়ে থাকে। পাড়ের কিছু অংশে আদিবাসী ও স্থানীয় লোকদের ছোট ছোট গ্রাম রয়েছে। তারা নদী থেকে মাছ ধরে, কৃষিকাজ করে এবং পানির নৌকায় চলাচল করে। কিছু জায়গায় নদীর পাড়ে সমতল ভূমি দেখা যায়, যেখানে স্থানীয় মানুষ কৃষিকাজ করে। পাড়ে নানা ধরনের স্থানীয় গাছ ও বনফুল ফুটে থাকে। এত সুন্দর সকাল বোধহয় আর কখনোই আসেনি মিলাতের জীবনে। ইস, পৃথিবীটা সুন্দর। মিলাত মনে মনে স্থির করলো এভাবে মাঝে মধ্যেই বেরিয়ে পড়বে প্রকৃতির গহীনে। অনেকটা দূর যাবার পর রেভান বলল। চা খাবা? মিলাত মুগ্ধ হয়ে প্রকৃতি দেখছিল। রেভানের কথা শুনে অবাক হয়ে বলল, এইখানে কিভাবে? মাঝি মামার কাছে চায়ের সরঞ্জাম আছে, তুমি চাইলে আমি বানাতে পারি। মিলাত খুশি হয়ে বলল। অবশ্যই। রেভান 3 কাপ রং চা বানালো। 1 কাপ মাঝিকে দিল, 1 কাপ মিলাতকে দিয়ে নিজের কাপটা নিয়ে বলল। আজকের দিনটা এতটা সুন্দর যাবে ভাবিনি। মিলাত চায়ে চুমুক দিয়ে আনন্দিত স্বরে বলল। আমিও। সাঙ্গু নদীতে নৌকা ভ্রমণ শেষে ওরা আশেপাশে আরও কিছুক্ষণ ঘুরে বাড়ির পথ ধরল। এখন দুপুর, আজান দিয়ে দিয়েছে। রেভান মিলাতকে ওর ফুপুর বাড়ির সামনে এগিয়ে দিয়ে বলল। ধন্যবাদ এত সুন্দর দিনটার জন্য। এই ধন্যবাদ আপনার প্রাপ্য। রেভান অল্প হাসল। মিলাত পুনরায় বলল, আপনি কিছু বলতে চেয়েছিলেন? চেয়েছিলাম, তবে আজ সময় নেই। একটা গুরুত্বপূর্ণ কাজ আছে বাড়িতে, নামাজ পড়ে বাড়ি যেতে হবে। মিলাত আর জোর করলো না। রেভান স্বভাবসুলভ হেসে বিদায় নিল। বিকালে অনুরূপ আর ওর বাবা মা এলো মেয়ে দেখতে। সালেহা বেগম নাইমাকে সাজিয়ে এনে পাত্রপক্ষের সামনে বসালো। অনুরূপ নাইমার দিকে একবারও তাকালো না। কোনো রকম সময়টা যাবার অপেক্ষা করতে লাগলো। এদিকে নাইমা এক পলক চোখ উঠিয়ে দেখেই আর ফেরাতে পারলো না। এত সুন্দর কোনো পুরুষ মানুষ হয়? নাইমার এক দেখায় পছন্দ হয়ে গেল অনুরূপকে। এই ছেলের সাথে বিয়ে হলে সে কখনোই না করবে না। এদিকে কোণে দেখা শেষে নাইমার বাড়ি থেকে বেরিয়েই হাঁপ ছেড়ে বাঁচল অনুরূপ। এত দম বন্ধকর লাগছিল বলার বাহিরে। কলি বেগমের মুখ দেখে বোঝা যাচ্ছে নাইমাকে পুত্রবধূ হিসেবে পছন্দ হয়েছে তার। কেবল ছেলের ইশারায় তিনি আংটি পরাননি, না হয় আজই আংটি পরিয়ে ফেলতেন। সেখান থেকে বেরিয়ে কলি বেগম ছেলেকে ধরলেন। কেন সে আংটি পরাতে না করলো? এখন জরুরি একটা কাজ আছে, রাতে জানাবে, এটা কোনো রকম বুঝিয়ে বাবা মাকে বাড়ি পাঠিয়ে দিল অনুরূপ।
সন্ধ্যায় রুজিনা বেগম পাটিসাপটা পিঠা বানালেন। নীরু আর মিলাদ দুজনেই ভীষণ প্রিয় পিঠা। রান্নাঘরে রুজিনা বেগম গরম গরম পিঠা ভাজছেন, আর দুপাশে দুই মেয়ে দাঁড়িয়ে খাচ্ছে আর গল্প করছে, সাথে তাকেও খাওয়াচ্ছে। গল্প করার এক ফাঁকে রুজিনা বেগমের কিছু মনে পড়ে যাওয়ায় তিনি বললেন,